পাশে যে সিনিয়র পুলিশটা ছিল উনি আমাকে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তখন যে তার পেছনে শর্টগান লুকানো আমি বুঝতে পারি নাই। শর্টগান বের করে একদম কাছ থেকে ফায়ার, গুলিটা আমার তলপেটে লাগে। এটা ব্রাশ ফায়ার ছিল। আপনার একটা ক্যান থাকে, ক্যানের মধ্যে আপনার প্রায় 250 থেকে 300টার মতো প্যালেট থাকে। ক্যানটা ফেটে দেন আপনার প্যালেটগুলো আর কি জায়গায় লাগে ব্রাশ ফায়ার। ডিভি হারুন ডক্টরকে বলতেছিল যে আপনারা ওকে কেন রাখছেন, আগের দিন কেন হ্যান্ড ওভার করা হয় নাই, ওদেরকে তো গুলি করছি মেরে ফেলার জন্য। এই কথাগুলা আমার বাবা মা সাইড থেকে দাঁড়া দাঁড়া শুনতেছে। জুলাইয়ের সে অগ্নিঝরা দিনগুলো। জুলাই গণঅভ্যুত্থানে উত্তরার বিএনএস সেন্টারে মেরুন কালারের একটি টি শার্ট, কাঁধে একটা ব্যাগ। একটি ছেলে বুক চিতিয়ে সামনে এগিয়ে গেল পুলিশের সামনে, এবং পুলিশ তাকে পেটে গুলি করে দিল। সেই ছেলেটি আর কেউ নয়, আমাদের প্রিয় রাতুল ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের এখানে আসার জন্য। আপনার সেই ভাইরাল সেই মুহূর্তটা আমরা সবাই দেখেছি, যেই মুহূর্তটা পুরো বাংলাদেশের চোখে পানি এনে দিয়েছে। সেই মুহূর্তটা একটু জানতে চাই, আপনি কিভাবে আন্দোলনে যুক্ত হলেন এবং ওই মুহূর্তটা একটু জানতে। আমি 19শে জুলাই গুলিবিদ্ধ হই। তো আমি 17 তারিখ থেকে আর কি বৈষম্য ছাত্র আন্দোলনটাকে অবজার্ভ করার চেষ্টা করতেছিলাম যে হচ্ছেটা কি। তখনও বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না যে আন্দোলন হচ্ছে, কেন হচ্ছে, কি। তা আমিও আমার কিউরিওসিটির বসে আর কি আমি 17 তারিখ বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যাই আমার কিছু ফ্রেন্ডের সাথে। তো ওইখানে যে আমি যে ব্যাপারটা উপলব্ধি করি সেটা আর কি যাই হোক অ্যাটলিস্ট ঘরে থাকার মতো না। ওদিন আমি এত টাটকা তরতাজা রক্ত দেখছি, তা আবার মানুষের, যেটা আমি কখনো কোরবানির ঈদেও আমি গরু ছাগলের দেখি নেই। তো এই যে ব্যাপারগুলো আমার কাছে খুবই মর্মান্তিক লাগে যে কিভাবে আলটিমেটলি তো ওরাও মানুষ, দোষ গুণ পরের ক্ষেত্রে, কে রং কে রাইট এটা আমরা জানি না, দেখার দরকারও নেই, সবাই তো মানুষ। কেন এই জিনিসগুলো কেন? তো আমার মনে কিছু কোয়েশ্চেন থাকে। তো ঠিক সেম 19 তারিখ 18 তারিখেও আমি আর কি সেম ওইখানেই যাই, সারাদিন ছিলাম ওইখানে ফ্রেন্ডদের সাথে, বড় ভাইরা ছিল। তো যখন আমি রাতে বাসায় ব্যাক করি তো তখন শুনি যে মুগ্ধ ভাইয়া নেই, সে খুবই বাজেভাবে গুলিবিদ্ধ হয়েছে। আর মুগ্ধ ভাইয়া হচ্ছে আমাদের ফ্যামিলি ফ্রেন্ডের মতো। মুগ্ধ ভাইয়া, স্নিগ্ধ ভাইয়া, ওনার যে বড় ভাই দীপ্ত, ওনারা উত্তর হাই স্কুলে পড়তো। আমি আর আমার বোন আমরা আর্ম পুলিশ ব্যাটালিয়নে পড়তাম। আর আমরা সবাই একসাথে আর্ম পুলিশ ব্যাটালিয়ন স্কাউটিং করতাম একসাথে। তো আমরা একসাথে কয়েকটা দীক্ষার প্রোগ্রামও করছি। তো বলা চলে একটা ফ্যামিলি ফ্রেন্ডের মতো। যখন দেখি যে বাহিরে গোলাগুলি হচ্ছে, বাহিরে মানুষ মরতেছে, একটা আহাজারি, ওটাই মানার মতো না। যখন নিজে উপলব্ধি করলাম যে না, এবার নিজের কেউ, তরতাজা কেউ, যে যার সাথে আমি খুব ছোট হোক অল্প হোক বেশ কিছু স্মৃতি আমার মাথায় আছে, সে আমাদের পাশে আর থাকলো না। তো এই জিনিসটা যে মানা কতটা কষ্টের, আমি সারা রাত ঘুমাতে পারি নাই। আর আমার মাথায় তখন মেইন ফোকাস ছিল যে আমি নিজে সাক্ষী, তখন পলিটিক্যাল এরকম একটা টার্ম ছিল যে আহত স্টুডেন্টদেরকে আপনার মেডিকেলের চিকিৎসা দূরে থাক, আপনার ফার্স্ট এড পর্যন্ত দিতেছিল না। তা আমার তখন আমি ইন্টার নতুন পড়ুয়া স্টুডেন্ট, আমি নতুন ইন্টার ফার্স্ট ইয়ারে ভর্তি হই। তা আমার কিছু ফ্রেন্ড ছিল নতুন, তো তাদের সাথে শেয়ার করি যে কি করা যায়। তা আমাদের যে লোকাল এলাকা ভিত্তিক ফার্মেসি, ওইখানে থেকে আমরা যাবতীয় যা লাগে সব আমরা ফার্স্ট এড গ্যাদার করি। আমাদের প্ল্যান ছিল যে আমরা 19 তারিখে সকাল আমরা সব ফ্রেন্ডরা মিলা যাব। কিন্তু তখনও আমি উত্তরার প্রেক্ষাপটটা জানি না, যেহেতু আমি উত্তরার বাহিরে ছিলাম। আর কারফিউ জারি শুরুই হয় 19 তারিখ থেকে। তো সকালে বের হয়েছি, আমার ফ্রেন্ডরা আসতে পারে না। আমার বাসা থেকেও দেখতেছে যে আমি 2 দিন যাবৎ বাসার বাহিরে, অনেকক্ষণ বাসার বাইরে থাকি। মুগ্ধ ভাই আর নাই। তো আমার উপর যেটা খুব বাজেভাবে ইফেক্ট পড়ে এটা আমার ফ্যামিলি বুঝতে পারছে। তা আমার ফ্যামিলি আগেই আমাকে বলে দিয়েছে যে দেখো, তুমি যা করছো ইন ফিউচার এগুলোর মধ্যে আর ইনভলভ হয়েও না, তুমি আমাদের একটা মাত্র ছেলে। তো আমি বলছি যে হ্যাঁ মা, হ্যাঁ বাবা, সমস্যা নেই, আমি আসি, আমি এগুলোর মধ্যে যাব না। তো ঠিক 19 তারিখ সকালবেলা আমি যাই বসুন্ধরার উদ্দেশ্যে। তখন আমি জানি না যে উত্তরের এত ভয়াবহ অবস্থা, কিন্তু আমি কোনোভাবে যেতে পারি না। তা আমার যে স্কুল ব্যাগ ছিল এটাতে ভর্তি ফার্স্ট এড গজ, অ্যান্টিসেপটিক ক্রিম, আমার হাতে একটা বাজারের ব্যাগ ছিল। তো এগুলো নিয়ে না আমি কোনোভাবেই উত্তরা ক্রস করতে পারতেছিলাম না।
তো 19 তারিখ সকালে প্রায় আমি 9টার দিকে বাসা থেকে বের হই। 9:30 পর্যন্ত আমি চেষ্টা করতেছিলাম যে উত্তরার বাইরে কিভাবে যাওয়া যায়। তো 10টা নাগাদ আমি উত্তরা রাজলক্ষ্মী, জসীমউদ্দি, আবদুল্লাপুর, বিএনএস, তো এগুলো ঘুরে ঘুরে দেখতেছি যে হচ্ছেটা কি। তো ওদিন ছিল আবার শুক্রবার, আমি বুঝতে পারিনি। তো দেখি যে রাস্তায় মানে স্টুডেন্ট আর স্টুডেন্ট। তা আমি উত্তরায় বিএনএস আর কি বসি। তো ওইখানে আবার কয়েকটা মেডিকেলের স্টুডেন্ট ছিল, কুয়েট মৈত্রী, উত্তর আধুনিক মেডিকেল, ওই জায়গায় আপনার কয়েকটা মেডিকেল স্টুডেন্ট ছিল, নার্সিংয়ের স্টুডেন্টরা ছিল। তো ওনাদের সাথে আমি শেয়ার করি যে ভাইয়া আপু আমার কাছে এগুলো এগুলো আছে, আপনার চাইলে নিতে পারেন। তো তারা অনেক খুশি হয়। তো তাদের সাথে কথা বলতে বলতে অনেকের সাথে পরিচয়। ইভেন তারা পরবর্তীতে আমাকে শহীদের লিস্টে খুঁজছে, এমনও আমার ভাই আপু আছে এখন আমাকে শহীদের লিস্টে খুঁজে। তো তাদের সাথে এক পর্যায়ে কথা, এমন করতে করতে প্রায় 11টা মতো বাজলো, 11:30। তো আমি ছিলাম উত্তরা বিএনএস সেন্টারে, আবার একটা রাজুক কমার্শিয়াল নামে একটা মার্কেট আছে, এটার পেছন থেকে আপনার ছাত্রলীগ হামলা। আর আজমপুরের যে ব্রিজটা, এই ব্রিজটার সামনে প্রায় 150-200 মতো পুলিশ, একদম অস্ত্র শস্ত্র, একদম আর্মপিট পরা, একদম দাঁড়া। তো আমরা পেছনে ছিলাম, তো সামনে শুনতেছি যে চিলাচিলি, গোলাগুলি। তো আমরা যারা পেছনে ছিলাম আমরা সামনের দিকে দৌড়ে যাই যে হচ্ছে কি। তো দেখতেছি যে ছাত্রলীগ স্টুডেন্টদের উপর অকথ্য ভাষায় গালাগালি, মারপিট, এদিকে পুলিশ ফায়ার করতেছে, এদিক থেকে আমরা পেছন থেকে সামনে আগাইতে পারতেছি না, তুমুল এক অবস্থা। তো এক পর্যায়ে আমরা সব কিছু বাধা অতিক্রম করে আমরা সামনের দিকে আগাই। তো সামনে যে স্টুডেন্টরা ছিল ওদেরকে আমরা রেস্কিউ করে ফার্স্ট এড দিয়ে কুয়েট মৈত্রী, উত্তর আধুনিক মেডিকেল, ক্রিসেন্ট, এইসব হসপিটাল আমরা পাঠাই দিই। তো আমি সহকারে আরও কয়েকটা স্টুডেন্টকে পুলিশ আর ছাত্রলীগ টার্গেট করে। তারা ভাবছে যে আমরা দৌড়াদৌড়ি করতেছি, ফার্স্ট এড দিতেছি, হয়তো বা আন্দোলনের মাথা আমরা বা আমি, এটা তাদের মিসকনসেপ্ট ছিল। তো এই দৌড়ঝাঁপ করতে করতে আপনার জুমার নামাজের আজান দেয় প্রায় 12টার দিকে। তো তখনও গুলাগুলি। তো মসজিদের মুসল্লি পেছন গেট দিয়ে ঢুকতেছে, সবাই ঢুকলো। পরে মসজিদে খুতবা শুরু হইলো। পরে আমরাও ভাবলাম যে এরকমভাবে আর কতক্ষণ, চলো আমরা নামাজ পড়ি। তো তখন আমার বাসা থেকে আমার মা কল দিছে ইনস্ট্যান্ট ওইখানে, আমি রাস্তায় বসা, যে তুই কই, টিভিতে তো দেখতেছি ভালো না দেশের অবস্থা, তুই কই। তাই আমি বলছি আম্মু আমি এলাকার ভেতরের দিকে, আমি সমস্যা নেই, আমি মেন রোডের দিকে না, আমি আসতেছি, ফ্রেন্ডদের সাথে নামাজ পড়ে আমি বাসায় এসে খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে। তা আমরা মানে স্টুডেন্টরা পেছনের দিকে, মানে লাস্টে মসজিদে ঢুকি। তো আমরা লাস্টের দিকেই ছিলাম। তো আমরা অজু করতেছি, আমাদের গায়ে রক্ত, হ্যাঁ, অনেকে অ্যান্টিসেপটিক মলম লাগাইতেছে, এরা মসজিদের মুসল্লিরা আবার দেখতেছে। তো এইটা আবার মসজিদে যে ইমাম ছিল সেও দেখতেছে। তো একটা পর্যায়ে আমরা সুন্দরভাবে নামাজ পড়ি, সালাত আদায় করি। তো আমাদের জন্য মসজিদের দোয়া পড়ানো হইতেছিল যে হে আল্লাহ তুমি দেখো, এই বাচ্চাগুলারে দেখো, আর কত। তো এরকম কিছু মানে ভালো কয়েকটা কথা বলে। তো আমরা আর কি ইমোশনালের সহিত বের হই, মসজিদ থেকে বের হইতেছি, যেহেতু আমরা লাস্টে ঢুকছি, আমরা ফার্স্টের দিকে বের হই। তো আমি আগে বের হইছি। তো ওই যে বললাম আমাকে তাক করে রাখছিল, আগেই টার্গেট করছে, লাল গেঞ্জি। তো দূর থেকে, তখন কিন্তু রাস্তায় ছাত্রলীগ ছিল না, দূর থেকে পুলিশ অকথ্য ভাষায় গালাগালি আর ফায়ারিং। তা আমার কোয়েশ্চেন ছিল, দেখেন আমাদের হাতে তো কোনো অস্ত্র শস্ত্র নাই, আমরা ধরতে গেলে নিষ্পাপ, নিঃস্ব, তা আপনারা কেন গুলি করতেছেন? আর এখন তো মসজিদ থেকে মুসল্লিরা বেরোবে, পথযাত্রীরা বেরোবে, সবাই তো আন্দোলনকারী না, তা আপনারা ফায়ার কেন করতেছেন? তো আমার অনেক ইগো লাগে যে তারা গালি কেন দিবে। তো তারা এক পর্যায়ে এরকম একটা প্রিটেন্ড করে যে তারা নেগোসিয়েশন করবে, তারা আমার সাথে কথা বলবে, একটু যাই আগাই। তখন আমার মনে হয়েছে তারা খুবই সিনিয়র পারসন। সর্বোচ্চ কি আমাকে 2টা চড়থাপ্পড় দিল বা একটা লাঠি দিয়ে বাড়িয়ে দিল, এই বেশি তো কিছু না। আমার জন্য যদি আন্দোলন আজকের মতো স্টপ হয়ে যায়, আমরা সবাই বাসায় যায় শান্তিতে 2টা ভাত খাইতে পারি, এই গোলাগুলি অফ হয়, এর থেকে তো ভালো কিছু না। তা আমি আমার দৃঢ় মন, মানে আমার মনের ভিতরে কালো কিছু ছিল না, আমি দৃঢ় মনের সামনে আগাই। আচ্ছা সমস্যা কি আর হবে, আমি হাসতে হাসতেই সামনে আগাই। তো যেহেতু তারা কথা বলতে চাচ্ছে, আমার ভিতরে একটা পজিটিভ সাইন আসছে, যেখানে আমি হাসতে হাসতে আগাই। তো এক পর্যায়ে 2জন পুলিশ তাদের টিম থেকে দৌড়ে আসে,
তো একজন ছিল সিনিয়র আর একজন ছিল হয়তো বা নতুন জয়েন করছে এরকম। তো নতুন যে জয়েন করছে, মানে নতুন যে পুলিশ, ইয়ং পুলিশটা ছিল, উনি আমার কোমরের বেল্ট ধরে ফেলে, ধরে ধাক্কা ধাক্কি করতেছে যে সাইডে চল, তোর সাথে কথা আছে। তা আমার তাদের কথার মনোভাব খুব একটা ভালো লাগে নাই। তা আমি জাস্ট বা হাত দিয়ে ওনাদের হাতটায় ছিটকে আমি এক স্টেপ পেছনে যাই যে সাইডে কেন যাবো, সাইডে কেন যাবো, আপনি যা বলার এখানে বলেন। তো পাশে যে সিনিয়র পুলিশটা ছিল উনি আমাকে বলতেছে যে যাবি না, আচ্ছা ঠিক আছে। তখনও যে তার পেছনে শর্টগান লুকানো আমি বুঝতে পারি নাই। তো তার পেছন থেকে শর্টগান বের করে একদম কাছ থেকে ফায়ার। গুলিটা আমার তলপেটে লাগে। এটা ব্রাশ ফায়ার ছিল। আপনার একটা ক্যান থাকে, ক্যানের মধ্যে আপনার প্রায় 250 থেকে 300টার মতো প্যালেট থাকে। ক্যানটা ফেটে দেন আপনার প্যালেটগুলো আর কি জায়গায় লাগে ব্রাশ ফায়ার। তো শর্ট রেঞ্জ হওয়ার কারণে মানে আমার মাংসপেশি ভেদ হয়ে আমার পেটের ভেতর ক্যানটা ঢুকে যায়, দেন পেটের ভেতর ব্রাস্ট হয়। এই 250-300 প্যালেট আমার নাড়ি ভুঁড়ি, অন্তঃস্থল, ডান পাশের কিডনি, এগুলো সব একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। তো আমার গায়ে একটা জাস্ট ধাক্কা লাগছে। তো হঠাৎ করে দেখি তারা দৌড়ায় তাদের টিমে চলে গেছে। আমি বুঝতে পারতেছি না, আমার মানে চোখ মুখ আধার হয়ে যেতেছে, আমি ব্লাঙ্ক হয়ে যেতেছি। তো ধীরে ধীরে নিচের দিকে তাকায় দেখি যে আমার বডিতে ব্লাড, ব্ল্যাক কালার জিন্স, মানে রক্ত জমে একদম লাল হয়ে গেছে। আমার ডান পাশের এদিক থেকে নাড়ি ভুঁড়ি ঝুলতেছে। তা আমি না আমার শরীরের শক্তিটা পাইতেছি না, বোধ পাইতেছি না। তো আমার মনে হয়েছে এই আমার পরিণতি, এই কি আমার শেষ? সারাদিন দৌড়াদৌড়ি করলাম, সবার ফার্স্ট এড দিলাম, সবার জন্য দোয়া করলাম, সব কিছুর মানে সব কিছুর ঊর্ধ্বে ছিল আমার কাছে একটা শান্তি বজায় রাখা। আমার ক্ষেত্রে এটা হইল, আমি মনে হয় আর সার্ভাইভ করবো না। তো তখন আমি জাস্ট ধীরে ধীরে আমার হাতগুলো নিয়ে আমি আমার যে নাড়ি ভুঁড়িগুলো বের হয়ে গেছিলো এগুলো আমি আর কি চাপ দিয়ে ধরে রাখার চেষ্টা করতেছিলাম। তো পুলিশরা যে পুলিশদের টিমে চলে গেছে, তখনও তারা আর কি আমাকে তাক করে ফায়ার। আর তখনও এতক্ষণ তো মসজিদ থেকে অনেক মুসল্লি বের হয়ে গেছে। তো রাস্তার অপোজিটে আবার পথযাত্রীরা দেখতেছে, ওনারা ভিডিও করতেছে যে কি হইতেছে। তো তখন যে তারা যে এসে আমাকে সাপোর্ট দিবে, আমাকে ধরবে, এই সিচুয়েশন ছিল না। তাদেরকেও তাক করে গুলি, যাতে তারা আমার কাছে আমার পর্যন্ত যাতে আসতে না পারে। তো একটা পর্যায়ে আমি নিজেকে একটু স্ট্রং করি, আমি স্টেপ বাই স্টেপ রোডটা ক্রস করি। রোডের এই পাশে আপনার নর্মাল পথযাত্রী ছিল, তারা আমাকে চেনেও না। আমি সারাদিন যাদের সাথে ছিলাম তারাও না। দেখলাম একটা পর্যায়ে তারা আমাকে ধরলো, তাদের শরীর থেকে জামা পাঞ্জাবি খুলে আমাকে টাইট করে বাঁধতেছে। তারা চিল্লাচিল্লি করতেছে, এই ছেলে তুমি ওইখানে গেছো কেন, তোমার নাম কি, তোমার কই নিয়ে যাব, তোমার কি করব, মানে তারা দিশেহারা হয়ে গেছে। তা আমার কাছে মনে হয়েছে কি জানেন, ওইটা আমার মানে প্রাপ্তি। ওইটা আমার কাছে খুব ভালো লাগছে যে না, অ্যাটলিস্ট শেষ সময় কিছু একটা ভালো মানুষের সঙ্গ পাবো, যারা নাকি অ্যাকচুয়ালি তাদের মধ্যে মন মানসিকতার ব্যাপারটা আছে। তো তারা আমাকে ধইরা রিক্সায় উঠায়, তারা আমাকে উত্তর আধুনিক মেডিকেলে নিয়ে যায়। তখন তো আপনার রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশ, ছাত্রলীগ। তো আমার রিক্সার পেছনে অনেক মানুষ জড়ো হয়ে যায় পুরো মেডিকেলে নেওয়ার আগ পর্যন্ত। প্রায় হাউস বিল্ডিংয়ে আমার উপর আবার অ্যাটাক করা হয়। তারা বুঝতে পারছে যে আমি একজন গুলিবিদ্ধ, আমাকে রিক্সা থেকে টাইনা হ্যাচড়ে নামানোর চেষ্টা করে। তখন আর কি পারে নাই, অনেকগুলো মানুষ ছিল। তো কোনোভাবে আমাকে মেডিকেলে ঢোকানো হয়, আমাকে ইমার্জেন্সি যে বিভাগ ছিল সেখানে নেওয়া হয়। শুক্রবার দেশের অবস্থা ভালো না, মেডিকেলে তেমন কোনো ডক্টর প্রফেসর ছিল না, জাস্ট না পারতেই যারা ছিল না। তো ডিউটি ডক্টর যে ছিলেন আইসিইউতে, তো উনি আমাকে অ্যানালাইজ করতেছে আমার ক্ষয়ক্ষতি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি কোথায় পড়ি, কি পড়ি। তো তখন আমার সাথে আমার কলেজ আইডি কার্ড ছিল। তো তখন আমার প্রতিষ্ঠানে কল দেওয়া হয়েছে যে আপনাদের এরকম এরকম স্টুডেন্ট, কি করা যায়। পরে আমার কলেজ এক প্রকার আর কি, তারা আর কি দায়বদ্ধতাটা এড়িয়ে যায় যে আমাদের প্রতিষ্ঠান সাময়িককালে বন্ধ, আমরা এটা আর কি জানি না।
ডক্টররা বলছে পর্যন্ত যে আপনারা কোনো স্টেপ নেওয়া লাগবে না, জাস্ট আপনারা ওর বাবা মার হদিশটা আমাদেরকে দেন, নাম্বারটা দেন। তো তখন তারা আমার কলেজ থেকে তারা প্রোভাইড করে নাই। আমি তখন যা দেখলাম আর কি, মানে ইমার্জেন্সি বেডে আমি শোয়া, তখন আমাকে কোনো পেইন কিলার, কোনো অ্যানেস্থেশিয়া কিছু দেওয়া হয়নি, জাস্ট তারা অবজার্ভ করতেছে। আমার টি শার্ট কাটলো, আমার বাহিরের যে রক্তগুলো ছিল ওগুলো ক্লিন করলো। দেন দেখলাম ডক্টর তার 2 হাত একদম আমার পেটের ভেতর ঢুকাই দিছে, ঢুকায় নাড়াচাড়া করতেছে যে আদৌ ভেতরে কি সমস্যা। তো তখন যে মৃত্যু যন্ত্রণাটা কি, তখন আমি উপলব্ধি করি ব্যথা কাকে বলে, মৃত্যু যন্ত্রণাটা কাকে বলে। তো আমার শরীরে বল ছিল না যে আমি তাদেরকে বলবো যে আমার ব্যথা লাগতেছে। আমি জাস্ট ফিল করতেছিলাম, আমার চোখ থেকে পানি বেরোইতেছিল। আমি বুঝতেছিলাম না আমি কি করব। তখন আমি মনটা এত দৃঢ় করি, এত শক্ত করি যে আচ্ছা ফাইন, যা হবে দেখা যাবে, অ্যাটলিস্ট সেন্সলেস হওয়া যাবে না, আমি দেখব লাস্ট পর্যন্ত কি হয়। এত দূর তো আসলাম, এত দূর পর্যন্ত আল্লাহ আমাকে আনাইলো, আমি দেখব, আমি হার মারার মতো না। তো পরে আমাকে ডক্টর অ্যানালাইজ করলো। তখন সে নিজ দায়িত্বে 6 জন ডক্টর প্রফেসরকে কল দিছে, তারা আসতেও অনেকক্ষণ টাইম লাগে। তারা এসে আমাকে তখন আমাকে আইসিইউতে ওটিতে শিফট করা হয়েছে। তো একজন প্রফেসর আসে, আরেকজন ডক্টর আসে, যে অ্যানেস্থেশিয়া করবে তারও আসতে লেট হইতেছে। আমি শুনতেছি, আমার বডিতে কোনো বোধ নাই। ওদিক থেকে মেডিকেলের যে স্টুডেন্টরা ছিল ওরা গোল হয়ে আমাকে দেখতেছে, আমাকে সাপোর্ট দিতেছে। ওদের কান্না দেখে আমার আরও বেশি খারাপ লাগতেছে। তারপর তখনও আমি আমার বাবা মার হদিশ জানি না, আমার বাবা মা জানে না। প্রায় আমি কখন সেন্সলেস হয়ে গেছি আমি নিজেও জানি না। আমার ওটি প্রায় 6.5 ঘন্টা হয়। ঠিক অপারেশন শেষ হওয়ার আধা ঘন্টা আগে আমার বাবা মার কাছে কল যায় যে আপনার ছেলে এরকম এরকম গুলিবিদ্ধ হয়েছে, তো ও তো হসপিটালে এরকম এরকম। তো ওই মুহূর্তে আমার যে জোনটাতে আমি ছিলাম, এত রক্তাক্ত, এত মর্মান্তিকর রাস্তায়, তখন তো স্টুডেন্টও না, আপনার নর্মাল পথযাত্রী, নর্মাল হকারি যারা ছিল, পথশিশু যারা ছিল, নর্মাল রিক্সা চালক, ওদেরকেও গুলি করতেছিল শুধু শুধু। ওই সিচুয়েশনটা আমার বাসা থেকে হসপিটাল পর্যন্ত আসতে আসতে আমার বাবা মা কতবার যে গুলির অতিক্রম হয়েছে, মানে গুলির সামনে ঢাল হয়ে দাঁড়াইছে। তো তারা জাস্ট বলতেছিল যে আমি মেডিকেল যাবো, আমি মেডিকেল যাবো, আমাকে যাইতে দেন। কোনো একভাবে আমার বাবা মা আমার মেডিকেলে পৌঁছায়। তখন তারা আমার সাথে দেখা করতে দেয় নাই, যেহেতু 72 ঘন্টা আগে আমার সেন্সও ফিরে নাই। আমি আইসিইউতে আমাকে শিফট করানো হয়। আইসিইউর বেডে আমার প্রথম চোখ খুলি, চোখ খুলে দেখতে পাই যে তখনকার ডিবি প্রধান ডিবি হারুন সে আসছে। তখন আবার পুলিশদের একটা প্রোটোকল ছিল যে যারা আহত স্টুডেন্টরা ছিল মেডিকেলে, ওদেরকে প্রত্যেকটা মেডিকেল থেকে আটক করা হইতেছিল, তাদের আয়তায় আনা হইতেছিল। তো আমি যে আইসিইউতে, তখন তারা জানে না 19 তারিখে মেডিকেলের প্রত্যেকটা ফ্লোর থেকে সব আহতদেরকে তারা সরাই ফেলছে। হয়তো ঢাকা মেডিকেল, নাহলে বাসা, নাহলে তাদের আয়তাধীন কোনো না কোনোভাবে তারা তাদের আন্ডারে নিয়ে ফেলছে। তখনও তারা আমার কথা জানে না। পরের দিন এনিহাও জানতে পারছে যে আইসিইউতে আমি আসি। পুলিশদের জিপ তো অনেক বড় বড় হয়, ভেতরে অনেকগুলো পুলিশ স্পেস বসা যায়। প্রায় 3-4টা গাড়ি পুলিশ মেডিকেলের নিচে। আগের দিন তো সব মানে কোনো আহত নাই হসপিটালে, শুধু একমাত্র আমি। 4টা গাড়ি আসে মেডিকেলের নিচে, পুরা মেডিকেল ঘেরাও, পুলিশ আর পুলিশ। আইসিইউ ছিল মনে হয় 11 তলাতে না 12 তলাতে। প্রায় এখানে আইসিইউর গেটের সামনে 10-12 জন পুলিশ উইথ তাদের লম্বা লম্বা রাইফেল। আইসিইউর গেটেই আমার বাবা মা দাঁড়ানো ছিল। তো তখন ডিবি হারুন আর তার 2 জন সহকর্মী আইসিইউর ভেতরে ঢুকে আমাকে ভিডিও করতেছে। আমি তখনও কিন্তু সেন্সে না, কনসিয়াসে না। তারা আমাকে ভিডিও করতেছে, বলতেছে যে কই থাকি, কিসে পড়ি, কেন আন্দোলনে গেছিলাম, দেখা নিবে। হ্যাঁ, আমাকে ভিডিও করতেছে আর মানে জিজ্ঞেস করতেছে।
তখনও তো আমি তাকে চিনি না যে কে সে, কে সে। তখন তো আমি আমার বাবা মাকেও দেখতে পারি নাই, আমি কোথায় আছি, আমার কি সিচুয়েশন আমি সেটাও জানি না। তো তখন আর কি আমি আশেপাশে তাকায় দেখি যে আইসিইউর গেটে আমার বাবা মা আমার বোন আমাকে ইশারা দিতেছে যে ভয় পাও না, আমরা আসি, ভয় পাও না। তা আমি জাস্ট মৃদু গলায় তাদেরকে বললাম যে দেখেন আমার বাবা মা বাহিরে, আপনারা তাদের সাথে কথা বলেন। তো আমাকে হুমকি ধামকি দিয়ে তারা আইসিইউ থেকে বের হয়ে আইসিইউর চেম্বারের পাশেই আইসিইউর আবার ডিউটি ডক্টরের চেম্বার ছিল, তো সেইখানে যায়। তখন কিন্তু ইনস্ট্যান্ট আমার বাবা মা দাঁড়ানো। তো ডিভি হারুন ডক্টরকে বলতেছিল যে আপনারা ওকে কেন রাখছেন, আগের দিন কেন হ্যান্ড ওভার করা হয় নাই, ওদেরকে তো গুলি করছি মেরে ফেলার জন্য, ওদেরকে গুলি করছি মেরে ফেলার জন্য, ওরা দেশদ্রোহী, আপনারা কেন ট্রিটমেন্ট দিতেছেন। এই কথাগুলা আমার বাবা মা সাইড থেকে দাঁড়া দাঁড়া শুনতেছে। তখন তাদের মনে কি রক্তক্ষরণময়ী একটা অনুভূতি ছিল তখন তাদের, যে তাদের একটা মাত্র ছেলে হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, সেন্সেও আসে নাই, তাকে মারার জন্য, তাকে প্রতিনিধিত্ব করার জন্য এত কারসাজি। তো তখন ডিউটি ডক্টর আবার খুবই মানে আমার হসপিটাল, আমি যে হসপিটাল ছিলাম উত্তর আধুনিক মেডিকেল, আজকে আমি সার্ভাইভ করার পেছনে, আমি আজকে সুস্থভাবে কথা বলার পেছনে তাদের অনেক বড় অবদান। ডক্টরদের তখন ভাষ্যমত এমন ছিল যে ও তো বাঁচবে না, ও বাঁচবে না, ওরে নিয়ে তো কোনো লাভ নাই, ও 72 ঘন্টাও সার্ভাইভ করবে না, কি হ্যান্ড ওভার করবে আপনাদেরকে। আর তখন পুলিশ বলতেছিল যে ও যদি মারাও যায়, ওর লাশটা যাতে আমাদেরকে হ্যান্ড ওভার করবেন, আর ওর লাশটা যদি ওর গার্ডিয়ানদেরকেও দেন তাও আমাদেরকে ইনফর্ম করবেন। তো ডক্টররা বলতেছিল যে দেখেন এরকম একটা রুগী, মর্মান্তিক রুগী, ও সার্ভাইভ করবে না, ওকে যদি আমরা হ্যান্ড ওভার করে দিই দেখা গেছে যে ও প্রশ্নই আসে না, শুধু শুধু অনার্থক। তো কোনোভাবে বুঝিয়ে তারা পুলিশদেরকে পাঠায় দেয়। তো তখন ডক্টররা আর কি আমার বাবা মার সাথে বোর্ডে বসে যে দেখেন আমরা কি করব, আমাদের হাতে তো কিছু নাই। তো তখন আমার বাবা মা বলছে যে দেখেন শুরু থেকে শেষ আপনারা দেখছেন, ওর আমরা এখন পরে, আমরা ওর গার্ডিয়ান না, এখন মেন গার্ডিয়ান আপনারা। আপনাদের হাতেও ওর জীবন ফিরে পাইছে, ও যদি মারাও যায় আপনাদের হাতে মারা যাক, অ্যাটলিস্ট আমাদের চোখের সামনে দেখবো যে আমাদের সন্তানের কি হইল। আজকে যদি পুলিশদের কথা মতে আমরা যদি আমার ছেলেকে যদি আমরা ঢাকা মেডিকেলে পাঠিয়ে দিই বা অন্য কোনো সরকারি মেডিকেলে পাঠিয়ে দিই, দেখা গেছে আদৌ ওর ট্রিটমেন্ট হবে কিনা, বা আদৌ ওর পরিণতি কী হবে, আদৌ আমাদের কাছ পর্যন্ত ওর ইনফরমেশন আসবে কিনা আমরা জানি না। এর থেকে ভালো হয়তো বা আপনারা চিকিৎসা দেন, নাহলে আমাদের চোখের সামনে আমার সন্তানকে মাইরা ফেলান। তো এই কথাগুলো ডক্টররা খুব সিনসিয়ারলি নেয়, আর ডক্টররাও খুব ভালোভাবে আমার বাবা মাকে আশ্বাস দেয় দেখেন আমাদের পুরো মেডিকেল হিস্ট্রিতে আমরা এরকম কেস পাই নাই। ওর ডান পাশে কিডনি ড্যামেজ, অ্যাবডোমের 55% কেটে বাদ দেওয়া হয়েছে, সরি 35% কেটে বাদ দেওয়া হয়েছে, 45টা প্যালেট বের করা হয়েছে। তখনও জায়গাটা এত ক্ষত ছিল যে এক্স রে বা অন্য কোনো টেস্ট করা যাইতেছিল না যে ভেতরে আদৌ কি হয়েছে, তখন করা যাইতেছিল না। তো বেশ কিছুদিন পর জানতে পারি যে আমার ভেতরে এখনও প্রায় 200 প্যালেট আছে। তো এই সিচুয়েশনে, এই ক্রিটিক্যাল অবস্থায় আপনার পেশেন্ট সার্ভাইভ করার কথাই না। সমস্যা নেই, আপনারা ভয় পায়েন না, আমাদের হাতে স্টার্ট হয়েছে, আমরা এটা দেখে নিব। তো প্রতিনিয়ত ডক্টরদের উপর, মেডিকেলের উপর একটা পৈশাচিক চাপ দেওয়া হয়, কেন আমাকে ট্রিটমেন্ট দিতেছে, কেন তাদের উপর মানে তাদের কাছে হ্যান্ড ওভার করা হইতেছে না। তো আমার জন্য না বাকি যারা পেশেন্ট ছিল ওদেরও সমস্যা হইতেছিল। তো তখন আমার বাবা মাকে আবার ডাকায়, দেখেন আপনার ছেলের জন্য তো বাকি পেশেন্টদের সমস্যা হইতেছে, ওরা ট্রিটমেন্ট পাইতেছে না, বারবার এত পুলিশ পোশাক পরে আপ ডাউন করতেছে, ইনফেকশন, ভাইরাস, ব্যাকটেরিয়া অনেক রকম চান্স থাকে, যেহেতু আইসিইউতে সবাই ক্রিটিক্যাল পেশেন্ট। তো তখন আর কি ডক্টর আমাকে খুব প্রাইভেট একটা চেম্বারে শিফট করে, ক্যাবিনে শিফট করে। তো প্রায় আইসিইউতে ছিলাম আমি 7 দিন, আর ওই কেবিনে ছিলাম প্রায় আরও 8-9 দিনের মতো। আমার ইনসিডেন্সটা হয় 19 জুলাই, আর সরকার পতন হয় 5ই আগস্ট। খুবই একটা লম্বা দিন। তখন থেকে 5ই আগস্ট পর্যন্ত আমার যে চিকিৎসাটার যে প্রসেসটা, আমার বাবা মার যে কী কী ফোহাইতে হয়েছে, আমাদের যে কী কী দিন দেখতে হয়েছে,
আর কোনো মানুষের এরকম দিন না দেখা লাগুক। কোনোভাবে ট্রিটমেন্টও হয় নাই, আমার অবস্থা কাঁচা, আমার স্টিচেস খোলা হয় নাই, আমি আমাকে লুকায় আমাকে বাসায় ট্রান্সফার করা হয়। তখন আর কি আমাকে টার্গেট করা হয়েছে, আমার ফ্যামিলিকে টার্গেট করা হয়েছে, আমার বাসা টার্গেট করা হয়েছে। তখন আবার ডাকাতের উপদ্রব ছিল, তখন আপনার বিভিন্ন আহত জুলাই যোদ্ধাদের বাসায় আগুন দেওয়া হইতেছিল, বিভিন্ন নেতাকর্মীদের বাসায় আগুন দেওয়া হইতেছিল। তো আমাকেও সেম সেম টর্চার। আমার বাবারা 3 ভাই, তো আমার বাকি চাচারা বাসা ছেড়ে তারা চলে যায়। আমার এরকম একটা সিচুয়েশন, আমাকে মুভও করা যাইতেছিল না। দেখা গেছে যে পুরা বাসায় আমি, আমার মা, আমার বাবা, আমরা 3টা ব্যক্তি মরার জন্য প্রস্তুত। এই হয়তো বা আগুন দিল, এই গেট ভেঙে দোসরা ঢুকলো। প্রত্যেকটা দিন রাত আমরা ঘুমাইতে পারতাম না, একটা টেনশন কাজ করতো। কোনোভাবে আমরা বাকি 2টা সপ্তাহ 1.5টা সপ্তাহ বাসায় কাটাই। একটা মৃত্যু যন্ত্রণা যে কি! তখন আমার ব্যথা হলে মেডিসিন ছিল না বাসায়, ফার্মেসি সব বন্ধ। আমাকে যে পুনরায় মেডিকেলে নিয়ে যাবে ওই ফাইন্যান্সিয়াল ব্যাপারটাও ছিল না আমার বাবার। আর মেডিকেলে তো আমাকে ট্রিটমেন্ট দিবেই না, যেখান থেকে আমি বের করে দিছে। আমি ধরতে পারেন বাসায় মৃত্যুর জন্য প্রস্তুত। তো কোনোভাবে শুনতে পারি যে অনাকাঙ্ক্ষিকভাবে 5ই আগস্ট রিলি বের হয়, কোনোভাবে সরকারও পতন হয়। তখন যে একটা স্বস্তি, একটা প্রাণবত্তল, একটা প্রাণোচ্ছ্বাস, তখন আমার মনে হয়েছে অ্যাটলিস্ট যাই হোক, টেররিস্টের মতো আর চিকিৎসা নিতে হবে না। আজকে যদি সরকার পতন না হইতো, হয়তো বা আমার পরিণতি হইতো একটু ডিফারেন্ট, আয়না ঘরে, ঘুম ঘরে, বা এমনও হইতে পারতো যে আমার মৃতদেহটা আমার বাবা মার কাছে পৌঁছাইতো না। তখন থেকে আর কি ট্রিটমেন্ট আমি ধীরে সুস্থে স্টার্ট করি। তখন স্বাস্থ্য উপকমিটি, স্বাস্থ্য মন্ত্রণালয়, নতুন নতুন ফাউন্ডেশন গঠন হয়। বাট আমার যা হেসেল, আমার যা প্রয়োজন, তা অলমোস্ট আমি আমার ফ্যামিলি মিটায় ফেলি। তখন তো আপনার ব্যাংকিং সিস্টেম অফ, একদম 19 তারিখ থেকেই সব আপনার সার্ভার, স্যাটেলাইট সব অফ। আমার চিকিৎসার যেদিন আমাকে হসপিটালে অ্যাডমিট করা হয়, ওদিন আমার প্রায় 1.5 লাখ টাকা ক্যাশ হসপিটালে দেওয়া হয়। টোটাল আমার 4.5 লাখ টাকার মতো মেডিকেলে দেওয়া হয়েছে। তো এই একটা মধ্যবিত্ত ফ্যামিলির এই 2-3 রাতে 4.5 লাখ টাকা যোগান দেওয়া, এক রাতের মধ্যে 1.5 লাখ টাকা যোগান দেওয়া, এটা কিন্তু মুখের কথা না। তো সেই দিনগুলো মানে কাটাইছে। এখন খুব জোর গলায় বলতে পারি যে আল্লাহ হয়তো বা আমাকে বাঁচায় রাখছে আমার জন্য না, বাকি শহীদ আহতদের জন্য, যাতে আমি তাদের হয়ে কিছু বলতে পারি। আবার মাঝে মধ্যে আক্ষেপও হয়, বলে কি লাভ? আমরা নিজেরা নিজেদেরকে ক্ষয় করে, যাদেরকে আমরা সামনে আগায় দিছি যে যাও, তোমরা কিছু করো, আমরা তো শেষ, নিঃস্ব, এখন তোমাদের টার্ন। তাদের কিছু প্রতিবন্ধকতার জন্য, গাফলতির জন্য, তারা তাদের কিছু মনোমালিন্যর জন্য আজকে আমাদের কটূক্তি কথা শুনতে হয়। আমরা যে কাঙ্ক্ষিত সোনার বাংলাদেশটা দেখেছিলাম, কল্পনা করেছিলাম, ধারে কাছেও নাই। দেখতেছি যে মামার কাছে মাসির গল্প, মাসির কাছে মামার গল্প, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তো দিন শেষে না, খুব আক্ষেপের সহিত বলতে হয় যে হয়তোবা বাংলাদেশের মতো একটা কান্ট্রি এই জিনিসটা ডিজার্ভ করে না। তেলের মাথায় তেল, বেলের মাথায় বেল, আজীবন এই চক্রটা চলতো, তখন হয়তোবা অনেক কিছু, অনেক মানুষের উপলব্ধি হইতো। ধন্যবাদ রাতুল, আপনার সেই সময়কার স্মৃতি খুবই আবেগঘন এবং খুবই ঐতিহাসিক। আসলে যে বেঁচে থাকার মতো অবস্থায় ছিলেন না, আল্লাহ পাক হয়তো অশেষ রহমতে এটা অলৌকিকভাবে আপনাকে বাঁচিয়ে রেখেছেন একটা উদাহরণ হিসেবে। জি, এবং যতদিন বেঁচে থাকবেন পুরো বাংলাদেশের কাছে এটা একটা উদাহরণ হিসেবে থাকবে, জুলাইয়ের একটা স্মৃতি হিসেবে বেঁচে থাকবেন। এবং আল্লাহ পাক আপনার এই ত্যাগকে কবুল করুক। আমিন। ধন্যবাদ।